আমাদের শহরের মেয়র সাহেব পিকনিকে যাচ্ছেন এবং পিকনিক করবার জন্য তিনি বনাঞ্চলে খুঁজে বেরিয়েছেন এবং সেখানে গান টান ভালো করেছেন। একটা লক্ষণীয়ভাবে আমরা জিনিস দেখলাম যে পিকনিক নিয়ে প্রচুর খবর প্রকাশিত হচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের এখানকার যে মহানন্দা অভয়ারণ্য তার ইকোসেন্সিটিভ জোন, সেই জোনের পুনর্বিন্যাস নিয়ে আমাদের দার্জিলিংয়ের জেলা প্রশাসন এবং মেয়র সাহেব এবং তার সাথে বিশেষ বিশেষ কিছু ব্যক্তিবর্গ এবং কিছু অ্যাসোসিয়েশন তারা এই ধরনের সভাগুলো করছেন এবং তারা সেখানে একটা প্রস্তাব গ্রহণ করছেন। আমাদের প্রথম প্রশ্ন যে এই যে সভাগুলি ডাকা হচ্ছে এটি কি রাজ্যের সরকারের বন দপ্তর বা পরিবেশ দপ্তরের সরাসরি নির্দেশিকায় হচ্ছে, না এটা জেলা প্রশাসন থেকে ডাকা হচ্ছে? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি আমরা ধরেই নিলাম যে ইকোসেন্সিটিভ জোনের পর্যালোচনার সভা রাজ্যের সরকারের পক্ষ থেকে ডাকা হচ্ছে, তাহলে কোন অধিকারে আমাদের দার্জিলিং জেলার সাংসদ, জলপাইগুড়ির সাংসদ, আলিপুরদুয়ারের সাংসদ, আমাদের যারা বিধায়ক রয়েছেন তাদেরকে বাদ দিয়ে এই ধরনের সভা করবার মানেটা কি? তাহলে এটা কি রাজনৈতিক সভা? এবং সেই রাজনৈতিক সভা ডাকছেন দার্জিলিংয়ের জেলা প্রশাসন এবং তার চেয়ার করছেন আমাদের শহরের মেয়র। এবং এর সাথে এই প্রশ্ন উঠছে যে মহানন্দা অভয়ারণ্যের যে অংশ নিয়ে আলোচনা হচ্ছে, মেয়র সাহেবের উপস্থিতি কি কারণে? যদি মেয়র সাহেব উপস্থিত থাকেন তাহলে সেখানকার বিধায়ক এবং সাংসদরা কেন ডাক পাচ্ছেন না? তারা বিজেপি করেন বলে কি তারা ডাক পাচ্ছেন না? এই তিনটে প্রশ্ন আমি প্রশাসনের কাছে রাখতে চাই। আমি একটি আরটিআই করেছিলাম। এই আরটিআই করার অর্থ এখানে যাদের যাদের নাম রয়েছে আমরা পরবর্তীকালে রাজ্যের সরকারের কাছে এবং প্রয়োজনে এই যে পর্যালোচনা করা হচ্ছে এই পর্যালোচনা করার অধিকারী তারা কতখানি সেটা জানবার জন্য আমি এবারে বিধানসভা অধিবেশনে আমি এই প্রশ্নগুলো তুলব বলে এই আরটিআইটা করেছি। অনেকে ভাবছেন যে বর্তমান জেলার বা রাজ্যের যারা শাসক আছেন, শহরের শাসক আছেন, তাদেরকে তুষ্ট করে তারা তাদের কার্য উদ্ধার করবে। আমি শুধু এইটুকু আপনাদেরকে বলতে চাই যে আপনারা আর্থিকভাবে বিত্তশালী হলেও এটা মনে রাখবেন, আইন ভেঙে যদি আপনারা কোনো ধরনের কাজ করছেন কিনা তার দিকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি সভা মাইনর ডিটেইল সংগ্রহ করে রাখছি এবং পরবর্তীকালে কে কেন কিভাবে এই মিটিংয়ে উপস্থিত হলেন এই প্রশ্নের জবাবদিহি তাদেরকে করতে হবে। এবং এটা যেন তারা ভুলে না যান যে শাসক পরিবর্তনশীল। আজকে একদল আছে, আগামী দিনে অন্য দল আসবে। এক দলকে সন্তুষ্ট করে আপনি যদি বৈতরণী পার হতে চান তাহলে এইটুকু বলছি যে 26-এর পরে সরকার যখন নতুন সরকার আসবে সেই সরকার কিন্তু এই বর্তমানে এই শাসক তাদের কাজেরও পর্যালোচনা করবেন। আমরা দেখলাম এবং আমি যতটুকু বুঝতে পারলাম যে দীর্ঘদিন ধরে আপনারা যদি জানেন যে আমি বারবার করে বলেছি যে ইকোসেন্সিটিভ জোন এবং জোনাল মাস্টার প্ল্যান এই দুটোকে এই রাজ্যের সরকার ঝুলিয়ে রেখেছে। তারা কোনো ধরনের সহযোগিতা করছেন না এই কারণে এদের কাছে বেচবার মতন আর কিছু নেই। এরা এখন প্রকৃতিকে বেচতে চায় এবং কিভাবে প্রকৃতিকে বেচতে চায় আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ এইটুকু বলতে পারি। যারা তথ্য রাখেন তারা জানেন যে 9/11/2017 সালে নোটিফিকেশন হয় এবং সিনচাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তার ইকোসেন্সিটিভ জোন 15/10/2019-এ ডিক্লেয়ার হয়ে যায়। রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ডিক্লেয়ার হয়ে যায় 26/11/2018-তে। চিন্তামণি বার্ড সেঞ্চুরি 15/1/2019-এ ইকোসেন্সিটিভ জোন তার সীমানা নির্ধারণ হয়ে যায়। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক 17/11/2017-তে এর ইকোসেন্সিটিভ জোন নির্ধারিত হয়ে যায়।
নেওড়া ভ্যালি 12/9/2017-তে, জলদাপাড়া 22/8/2017-তে। এই যে এতগুলো জায়গায় ইকোসেন্সিটিভ জোন, তার সীমানা নির্ধারণ হয়ে গেলেও কেন মহানন্দা এবং গরুমারার ক্ষেত্রে হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু অনেক মানুষের মধ্যে তৈরি হয়েছে। এবং আমাদের মনে হচ্ছে যে মহানন্দা এবং গরুমারা এই দুটো বনাঞ্চলকে বিক্রি করে দেবার তালে রয়েছে তৃণমূল কংগ্রেসের শাসক, এবং এই বিক্রি করে দেবার সাথে যুক্ত রয়েছে আমাদের শিলিগুড়ি শহরের মেয়র। আজকে মেয়র সাহেব যখন পিকনিকে যান, লক্ষ লক্ষ টাকার খরচা করেন, এই টাকার উৎস কি এই বনাঞ্চল বিক্রি করবার মধ্যে দিয়ে কোথাও কোনো অর্থ আসছে কিনা, এই নিয়ে কিন্তু অনেক মানুষ অভিযোগ করছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি আমাদের এই দুটো ফরেস্টের ইকোসেন্সিটিভ জোন এবং আমাদের জোনাল মাস্টার প্ল্যানের জন্য আমি লড়াই করছি, যাতে ইকোসেন্সিটিভ জোন ঘোষণা হোক, জোনাল মাস্টার প্ল্যান হোক, তারপরে সেখানে যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে ডুজ এবং ডোন্টস সেই অনুযায়ী সেখানে কাজ হবে। অনেক ইনভেস্টাররা সেখানে টাকা ইনভেস্ট করছে, পরবর্তীকালে টাকা আটকে যাচ্ছে বিভিন্ন আইনগত কারণে। কেউ ভাবছেন যে বাইপাস করে তারা এই অঞ্চলে কাজ করবেন। এই সমস্ত সমস্যার সমাধান হবে যদি আমাদের এখানে জোনাল মাস্টার প্ল্যান সেটা ঘোষণা করা হয়, রাজ্যের সরকারের সহযোগিতায় কেন্দ্রের সরকার করবে, এবং ইকোসেন্সিটিভ জোনের ক্ষেত্রেও সীমানা নির্ধারণ। এই দুটোর করবার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের মাননীয় এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট মিনিস্টার সেন্ট্রাল গভর্নমেন্ট শ্রী ভূপেন্দর যাদবকে আজকে দুজনকেই আমি চিঠি পাঠাচ্ছি। এবং আমাদের এই বাজেট অধিবেশন রাজ্যের দ্বিতীয় পর্বের শেষ হলে আমি দিল্লিতে যাব এবং সেখানে দরবার করব দ্রুত মহানন্দা অভয়ারণ্য এবং গরুমারা অভয়ারণ্য এই দুটোর ক্ষেত্রেই দ্রুত ইকোসেন্সিটিভ জোন তার সীমানা নির্ধারণ করা হোক, এবং প্রয়োজনে সমস্ত স্টেক হোল্ডার, সেখানকার সাংসদ, বিধায়ক এবং সবাইকে সাথে নিয়ে। এটা এমন হচ্ছে পশ্চিমবঙ্গে যেহেতু শাসক এটা ধরেই নিয়েছে এটা তারা দেশ চালাচ্ছে, আর শিলিগুড়িতে মনে হচ্ছে যে মাননীয় মেয়র সাহেব মুখ্যমন্ত্রী হয়েছেন শিলিগুড়ি নামক রাজ্যে। ফলে এই ধরনের গণতান্ত্রিক পরিবেশে মাননীয় মেয়র সাহেবের তুষ্ট করতে গিয়ে যারা এগিয়ে আসছেন, পরবর্তীকালে তারা আবার আইনগত কারণে বিপদে পড়েন কিনা সেটা অবশ্য সময় বলবে। তবে এই সমস্ত তথ্য নিয়ে আমরা ন্যাশনাল গ্রিন বেঞ্চ ট্রাইব্যুনালে যাব, বিধানসভার অভ্যন্তরে তুলব, এবং পরবর্তীকালে যে বিধানসভা শুরু হলে, যদিও আমাদের রাজ্যের বেশিরভাগ ডিপার্টমেন্টাল বাজেটে আলোচনা হয় না, আলোচনা হোক বা না হোক, এই দুটো ফরেস্টকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে ছিনিমিনি খেলছে, উত্তরবঙ্গের জল, জঙ্গল, পাহাড় যে বিপর্যস্ত হচ্ছে, সে অবৈধ বালি খাদান হোক, ক্রাশার হোক, বনাঞ্চল কেটে রেসিডেন্সিয়াল, প্রাইভেট, কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করা হোক, এবং বেচে খাচ্ছে তৃণমূলের নেতারা, এই বিষয়টি আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি আশা রাখি উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে পরিবেশ প্রেমীরা সরব হবেন, তাহলে উত্তরবঙ্গের পরিবেশকে এই বা প্রকৃতিকে ধ্বংস করে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের বড় বাড়ি গাড়ি তৈরি করবে, কিন্তু উত্তরবঙ্গের মানুষের জন্য দুর্দশা নামিয়ে নিয়ে আসবে। দাদা, আজকে দেখা গেছে ডাবরং ফুলবাড়ি অ্যাসেম্বলিতে একই এপিক নাম্বারে দুজনের নাম এরকম পাওয়া গেছে, যিনি এখানকারই ভোটার, দীর্ঘ 25 বছর ধরে তিনি ভোট দেন, ভোটার লিস্টেও তার নাম আছে। তবে উনি ব্যাংকে ভেরিফাই করতে গিয়ে দেখেন যে সেম এপিক কার্ড নাম্বারে আরও একজন, যার মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ কোথাকার বাসিন্দা, তার নাম উঠে আসছে। এই বিষয় নিয়ে রঞ্জন সরকার বলছেন যে পুরোপুরি বিজেপি চক্রান্ত, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন। তো সেই বিষয় নিয়ে কি বলছেন? আসলে তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরে ভূত দেখা দিয়েছে। এই ভূত খোঁজার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে দল যাচ্ছে, এবং বাইরে এই ভুতুরে ভোটারের কথা তুলে ধরা হচ্ছে। প্রথমত নির্বাচন কমিশন একই এপিক নাম্বারে ভিন্ন ভিন্ন রাজ্যে ভোটার থাকা সম্ভব কি সম্ভব না, এই ব্যাপারে ইতিমধ্যেই তারা বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কোনো বক্তব্য থাকলে তারা নিশ্চিতভাবে নির্বাচন কমিশন কিংবা সুপ্রিম কোর্ট বা আইনের দ্বারস্থ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে
ভোটার তালিকা সংযোজন সংশোধনের কাজ কারা করে? রাজ্যের সরকার। রাজ্যের সরকারের কর্মচারীদের সিংহভাগ হচ্ছে তৃণমূল কংগ্রেস করে, এবং তৃণমূল কংগ্রেস করে তারা ডিএ পান না, কিন্তু ভয়ে তৃণমূল কংগ্রেসের দাবিদারি করতে গিয়ে তারা আইন কানুনও মানেন না। ভোটার লিস্টে নাম তোলার কাজ বিজেপি করে না, করে রাজ্যের সরকারের কর্মচারী। ডিএমরা হচ্ছে জেলার রিটার্নিং অফিসার। তাহলে ধরতে হলে ডিএমদের ধরা হোক, ধরতে হলে বুথ লেভেল অফিসারদেরকে ধরা হোক, যারা তৃণমূল কংগ্রেসের দলের মিটিং মিছিল থাকলে সমস্ত কাজ ফেলে দৌড়ন, তাদেরকে না ধরে তারা বিজেপিকে দোষারোপ করছে একটাই কারণে, সেটা হচ্ছে দলের মধ্যে ভূত রয়েছে, সেই ভূত খোঁজার কাজ চলছে। সেই ভূত পিসি ভূত না ভাইপো ভূত, এই ভূতে ভূতে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে রাজনীতি চলছে সেটার থেকে দৃষ্টি হাঁটাতে এই ধরনের অবাস্তব, অযৌক্তিক, গ্রে ম্যাটারলেস একটা অভিযোগ একজন ডেপুটি মেয়রের মতন জায়গায় থেকে তিনি করছেন।